শতাব্দীর পর শতাব্দী সাচকোয়াচের কথা চালু আছে ওসব এলাকার রেড ইন্ডিয়ানদের মাঝে, হিমালয়ের ইয়েতির মতোই। তবে আগে কোনোদিন চোখে দেখেনি দানবটাকে কেউ। ইদানিং কারো কারো চোখে পড়ছে সাচকোয়াচ। তারা গিয়ে গাঁয়ে বলেছে। প্রথম প্রথম হেসেই উড়িয়ে দেয় গাঁয়ের লোক। তারপর এই অঞ্চলে শিকার করা কিংবা আউটিংয়ে এসে যখন শহুরে কিছু শিক্ষিত লোক সাচকোয়াচের কবলে পড়ল, হাসাহাসির পর্যায়ে থাকলো না আর ব্যাপারটা। একান ওকান হতে হতে জীববিজ্ঞানীদের কানে গিয়ে খবর পৌঁছলো। ব্যাস, তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়লেন তারা। জানোয়ারটার দেখা পেলেন না, তবে অস্বাভাবিক বড় পায়ের ছাপ আবিষ্কার করলেন ট্রিনিটি ফল্ট আর আশেপাশের পাহাড় পর্বতের ঢাল আর জঙ্গলে। সাচকোয়াচের নাম দিলেন বিগফুট। সেন্সরের সিলিকনের তৈরি সার্কিট পরীক্ষা করতে ব্যস্ত ইভান। বসে বসে তাই দেখছে মার্লিন। পেছনের রেডউডের জঙ্গলের দিকে নজর নেই কারোরই। এই সুযোগে জঙ্গল থেকে বেরিয়ে এলো সাচকোয়াচ। ভারী পায়ের তলায় শুকনো কুটো পাতা ভাঙার ক্ষীণ আওয়াজ উঠল। জঙ্গলে ছোটখাটো অনেক জন্তু জানোয়ার আছে। ও ধরনের খুটখাট শব্দ প্রায় সর্বক্ষণই করে ওরা। বাদামের শক্ত খোসা কাটছে হয়তো কাঠবিড়ালি, কিংবা শুকনো ঘাস পাতা মাড়িয়ে ছুটোছুটি করছে ঘেঁষো ইঁদুর। তাই শব্দটা শুনে থাকলেও খুব একটা কেয়ার করলো না স্বামী স্ত্রী। বড়জোর 2 কদম বাড়িয়েছে সাচকোয়াচ। এমন সময় রেডিও কথা বলে উঠল। পরিষ্কার কণ্ঠ শোনা যাচ্ছে অস্টিনের। ধরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছে সে। থমকে দাঁড়িয়ে পড়ল সাচকোয়াচ। রেডিওতে ভেসে আসা কথা শুনছে কান পেতে। ট্রিনিটি বেজ টু ট্রিনিটি মোবাইল, বলল অস্টিন। কাজ এগিয়েছে। পায়ের কাছে ফেলে রাখা মাইক্রোফোনটা তুলে নিল মার্লিন। চোখ ইভানের হাতের সেন্সরের দিকে। স্টিভ, সার্কিটটা আরেকবার পরীক্ষা করছে ইভান। সন্দেহজনক কিছু পাওয়া গেছে? এখন পর্যন্ত না। ধরে থাকো, পেলে সঙ্গে সঙ্গে জানাবো। ঠিক আছে, অস্টিন বলল। সবে টেবিলে মাইক্রোফোনটা নামিয়ে রেখেছে অস্টিন। 3 জনকে চমকে দিয়ে গর্জন করে উঠল রেডিও। আজব কোনো জানোয়ারের গলা থেকে বেরিয়ে আসা কুৎসিত ভয়ঙ্কর চাপা গর্জন। পরক্ষণেই নারীকণ্ঠের ভয়ার্ত চিৎকার। চেয়ারে সোজা হয়ে বসেছে অস্টিন। নিমেষে সতর্ক হয়ে উঠেছে তার বায়োনিক ব্রেন। লাফ দিয়ে টেবিলের একেবারে ধার ঘেঁষে এসে দাঁড়িয়েছে গোল্ডম্যান আর রেন্ট্রি। গর্জন শুনেই চোখ তুলে তাকিয়েছে ইভান। ফিরে চেয়েছে মার্লিন। তাদের একেবারে ঘাড়ের ওপর এসে দাঁড়িয়েছে সাচকোয়াচ। নিজের অজান্তেই গলা ফুঁড়ে বেরিয়ে এসেছে মার্লিনের বিকট চিৎকার। স্থির বসে বোবা বিস্ময়ে শুধু চেয়ে আছে ইভান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কথা বলার শক্তিও হারিয়েছে যেন। মার্লিন আর ইভান দুজনের দিকে তাকিয়ে দেখল একবার করে সাচকোয়াচ। তারপর ঝুঁকে হাত বাড়ালো। একই সঙ্গে ঘাড় চেপে ধরল দুজনের। মাইক্রোফোন ছোঁ মেরে তুলে নিয়েছে অস্টিন। মার্লিন, মার্লিন, চেঁচিয়ে বলল সে। কথা বলছো না কেন? কি হয়েছে? ইভান আর মার্লিনের ঘাড় ধরে রেখেই রেডিওটার দিকে তাকালো সাচকোয়াচ। নিঃশব্দে ধীরে ডান পাটা তুলল রেডিওর ওপর। তারপর চোখের পলকে নামিয়ে আনলো। পাটা সরিয়ে দিতেই দেখা গেল দুমড়ে মুচড়ে চেপটে মাটিতে বেশ কিছুটা গেড়ে গেছে যন্ত্রটা। মার্লিন, দাঁড়িয়ে পড়েছে অস্টিন। কি হলো? রেডিও চুপচাপ কেন? হ্যালো মার্লিন, ইভান। নিজের রেডিও আর সুইচগুলো খটাখট করে টিপল অস্টিন। আবার চেষ্টা করলো। ট্রিনিটি বেজ টু ট্রিনিটি মোবাইল। মার্লিন, ইভান, জবাব দাও। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। ওপাশ থেকে সাড়া দিল না কেউ। অস্কার গোল্ডম্যানের জিপ চালাচ্ছে অস্টিন। পেছনে আসছে পিকআপ এবং 2টো ট্রাক। অস্টিনের পাশে বসে পথ নির্দেশ দিচ্ছে রেন্ট্রি। ক্লিয়ার অ্যাঙ্গেল লেকের উত্তর ধার ঘেঁষে কাঁচা রাস্তা ধরে চলেছে 4 গাড়ির ক্যারাভ্যানটা। অপেক্ষাকৃত সরু আরেকটা কাঁচা রাস্তায় এসে পড়েছে প্রথম রাস্তা। ছোট বড় পাথরে বোঝাই এই দ্বিতীয় রাস্তাটা ক্রমেই উঠে গেছে পর্বতের ওপরের দিকে। এটা ধরে মাইল 2 এগোলেই পাওয়া যাবে বেকি দম্পতির ক্যাম্প। পথ খুবই খারাপ।
খাড়ায় তো বটেই, তার উপর কাঁচা পাহাড়ি রাস্তা, ঘোট বড় পাথরে বোঝায়। সপ্তাহখানেক আগে বেশ বড়সড় এক ঝড় হয়ে গেছে এদিকটায়। মাঝে মধ্যে রাস্তার ওপর ভেঙে পড়ে আছে রেডউডের বিশাল সব ডাল। পায়ে হেঁটে চলাই কষ্টকর, গাড়ি নিয়ে ওঠা তো অসম্ভব। চেষ্টা করে করে শেষকালে হাল ছেড়ে দিল অস্টিন। পায়ে হেঁটেই যেতে হবে, এছাড়া উপায় নেই। জিপ থামিয়ে নেমে পড়ল অস্টিন। একে একে নেমে এলেন গোল্ডম্যান আর রেন্ট্রি। পেছনে পিকআপ আর ট্রাক দুটো থেমে পড়েছে। জনা ছয়েক গার্ডকে সঙ্গে নেওয়া ঠিক করলেন গোল্ডম্যান। অন্যদের গাড়ি নিয়ে বেস ক্যাম্পে ফেরত যাবার নির্দেশ দিলেন। উদ্বিগ্ন হয়ে উঠছে অস্টিন। বেকি দম্পতিকে পছন্দ করে সে, বন্ধু, ওদের সাহায্য করার আন্তরিক ইচ্ছা আছে তার। কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে ক্রমেই। এদিকটার পথ ঘাট জানা নেই অস্টিনের, চেনে একমাত্র রেন্ট্রি। ওর সঙ্গে হেঁটে যেতে হলে 1-1.5 ঘন্টার ধাক্কা। পথ জানা থাকলে জিপের চেয়েও দ্রুত বেকি দম্পতির ক্যাম্পে পৌঁছে যেতে পারত অস্টিন। অবশ্য চেনা না থাকলেও খুঁজে বের করার ক্ষমতা তার আছে, কিন্তু খোঁজাখুঁজি করতে সময় আরো বেশি লেগে যেতে পারে। তাই রেন্ট্রির সঙ্গে যাওয়াই ভালো মনে করল সে। ওরা এগিয়ে চলল। সাধ্যমতো দ্রুত চলার চেষ্টা করছে রেন্ট্রি, সঙ্গে গোল্ডম্যান আর গার্ডেরা। কিন্তু অস্টিনের জন্য এটা সম্মুখ গতির সামিল। ক্রমেই বিরক্ত হয়ে পড়ছে সে। প্রায় 1.25 ঘন্টা পর বেকি দম্পতির ক্যাম্পের তাঁবুটা চোখে পড়ল। এখনো অন্তত 100 গজ দূরে আছে। আর থাকতে পারল না অস্টিন, ছুটতে শুরু করলো বায়োনিক গতিবেগ। সামনের রাস্তায় ডালপালা ছড়িয়ে পড়ে থাকা একটা বিশাল রেডউড গাছ স্বচ্ছন্দে লাফিয়ে পেরিয়ে গেল। দেখে হাঁ হয়ে গেল রেন্ট্রি। অস্টিন যে বায়োনিক ম্যান জানা নেই তার। আশ্চর্য তো! থেমে দাঁড়ালো রেন্ট্রি। গোল্ডম্যানের দিকে তাকিয়ে সে বলল, অত জোরে ছুটছে কি করে লোকটা? তাছাড়া অত বড় গাছটা এভাবে লাফিয়ে ডিঙালো, কি ব্যাপার? বোঝাতে হলে অনেক কথা বলতে হবে। এড়িয়ে গেলেন গোল্ডম্যান। আসলে এখন অত কথা বলার সময় বা ধৈর্য কোনোটাই তার নেই। আরো অনেক আজব কাণ্ড করতে পারে স্টিভ, পরে সব কথা বুঝিয়ে বলবো ক্ষণ। এখন চলো যাই। যে কোনো ধরনের প্রতিবন্ধকতার জন্য তৈরি হয়েই ক্যাম্পের সামনে এসে দাঁড়ালো অস্টিন, কিন্তু তেমন কোনো বাধা পেল না। বেকি দম্পতির ব্যবহৃত জিনিসপত্র, যন্ত্রপাতি জায়গা মতোই পড়ে আছে। শুধু মানুষ দুজন অনুপস্থিত, যেন কয়েক মিনিট আগেই কোথাও গেল, আবার ফিরে আসবে। বায়োনিক চোখটা ব্যবহার করলো অস্টিন। কাছে পিঠে কোথাও কিছু নেই। দিগন্তের দিকে তাকালো। কিছু থাকলে দূরবীন দিয়ে দেখার মতোই পরিষ্কার দেখতে পাবে সে বহুদূর থেকেই। কিন্তু না, কিছুই নেই। কয়েকবার জোরে বেকি দম্পতির নাম ধরে ডাকলো সে। বায়োনিক মাইক্রোফোনে জোর আওয়াজ উঠল, কিন্তু সাড়া দিল না কেউ। পৌঁছে গেল রেন্ট্রি, গোল্ডম্যান আর গার্ডেরা। প্রায় 2 মাইল বিচ্ছিরি পথ হেঁটে এসে দর দর করে ঘামছে সবাই, হাঁফাচ্ছে। বেকি দম্পতির আশ্চর্য ব্যবহারের চেয়ে অস্টিনের কাণ্ড কারখানা কম আজব ঠেকছে না রেন্ট্রির কাছে। সোজা অস্টিনের কাছে এসে দাঁড়ালো সে। এই যে সাহেব, অত জোরে ছুটলেন কি করে আপনি? হেঁটে তো নয়, যেন উড়ে এসেছেন। ঘোড়ার মাংসপেশি লাগিয়েছেন নাকি পায়ে? হি টেস্ট। গোল্ডম্যানের মতোই প্রশ্নটা এড়িয়ে গেল অস্টিন। তার আসল পরিচয় যত কম লোক জানে ততই মঙ্গল। বায়োনিক ম্যান হলেও একজন সিক্রেট এজেন্টের কাজ করতে হয় তাকে। টপ কোয়ালিটি ড্রিঙ্ক, গ্যালন $1.10। খেয়ে দেখুন, আপনিও অমন ছুটতে পারবেন। কাছে এসে দাঁড়িয়েছেন গোল্ডম্যান। জিজ্ঞেস করলেন, অস্টিন, ওদের কোনো সাড়া পেলে? কি হলো, কিছু বুঝছো? না। এদিক ওদিক মাথা দোলালো অস্টিন। অত চেঁচালাম, কিন্তু কোনো সাড়া নেই। কোথায় গেল তাও বুঝতে পারছি না। কি যেন একটু ভাবলেন গোল্ডম্যান। তারপর রেন্ট্রির দিকে ফিরে বললেন, টম, এদিককার পথ ঘাট জঙ্গল তো তোমার চেনা। গার্ডদের নিয়ে খুঁজে দেখো তো একটু ভালো করে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। ঘাড় নেড়ে চলে গেল রেন্ট্রি। ফিরে চাইলেন গোল্ডম্যান।
ততক্ষণে বেকি দম্পতির পড়ে থাকা জিনিসপত্রগুলোর দিকে নজর দিয়েছে অস্টিন। এগিয়ে গেলেন তিনি। কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন তো দেখছি না, বললেন গোল্ডম্যান। মার্লিনের ব্যাগটা তুলে নিল অস্টিন। চেন খোলাই আছে। ফাঁক করে ভেতরে তাকালো সে। একে একে সমস্ত জিনিস বের করলো ভেতর থেকে। দেখেই বোঝা যাচ্ছে কিছু খোয়া যায়নি। ব্যাগটা নামিয়ে রেখে আশপাশটা দেখায় মন দিল অস্টিন। 15 সেকেন্ডের মধ্যেই আবিষ্কার করলো রেডিওটা। আঙুল তুলে গোল্ডম্যানের দৃষ্টি আকর্ষণ করলো। রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার কারণ এটাই। এগিয়ে গিয়ে দুজনেই ঝুঁকে বসলো দোমড়ানো রেডিওটার কাছে। কাজটা কার? তোমার মতো আরো কেউ আছে নাকি? অর্থপূর্ণ দৃষ্টিতে অস্টিনের দিকে তাকালেন গোল্ডম্যান। স্লেজ হ্যামার দিয়ে মেরে করা যেতে পারে এমন, বলল অস্টিন, কিন্তু আশেপাশে কোথাও তো দেখছি না জিনিসটা। উঠে দাঁড়ালেন গোল্ডম্যান। আশেপাশের মাটিতে নজর বোলাতে লাগলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই গর্তটা আবিষ্কার করলেন। এটাতেই সেন্সর বসিয়েছিল বেকি দম্পতি। শুধু স্লেজ হ্যামারটাই নয়, আরো একটা জিনিস নেই, বললেন গোল্ডম্যান। কি? ফিরে তাকালো অস্টিন। সেন্সর? ওটা কোথায়? উঠে এসে গর্তটার কাছে বসলো অস্টিন। ঠিকই বলেছেন, অন্যান্য টেস্ট ইকুইপমেন্টগুলো পড়ে আছে দেখছি, কিন্তু সেন্সরটা খুঁজে পেতেই হবে, জোর গলায় বললেন গোল্ডম্যান। এবং আমার 2 বন্ধুকেও। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, এভাবে কোথায় গায়েব হয়ে গেল ওরা? কিডন্যাপ হতে পারে? তা পারে। সেন্সরটাও গায়েব কেন? বুঝলাম না। আরো অনেকগুলো সেন্সর ট্রিনিটি ফল্টে বসিয়েছে ওরা, স্যান অ্যান্ড্রিজেও। কেউ শুধু এই জিনিসটা চাইলে সহজেই ওগুলো চুরি করতে পারত। তার জন্য 2 জন লোককে কিডন্যাপ করাটা। এই সময়েই রেন্ট্রির চিৎকার শোনা গেল। স্টিভ! অস্কার! পই করে ঘুরে দাঁড়ালেন গোল্ডম্যান। বসা অবস্থায় চরকির মতো ঘুরল অস্টিন। রেন্ট্রিকে দেখা যাচ্ছে না। টম, কোথায় তুমি? চেঁচিয়ে জিজ্ঞেস করলো অস্টিন। এই যে এখানে। পূবের রেডউডের জঙ্গল থেকে ভেসে এলো রেন্ট্রির কণ্ঠস্বর। বাঁ চোখের ইনফ্রারেড সিস্টেম চালু করে দিল অস্টিন। শব্দের উৎস বরাবর চাইতেই জঙ্গলের মধ্যে বসা রেন্ট্রিকে দেখতে পেল। বিজ্ঞানীর চোখ মাটির দিকে। অস্টিন উঠে পড়ল। গোল্ডম্যানকে নিয়ে জঙ্গলের দিকে চলল। কি হলো? রেন্ট্রির কাছে পৌঁছে জিজ্ঞেস করলেন গোল্ডম্যান। ওদের পেয়েছ নাকি? না, জবাব দিল রেন্ট্রি, কিন্তু আরেকটা জিনিস পেয়েছি। আঙুল তুলে মাটির দিকে দেখালো। নরম মাটিতে বসে গেছে পায়ের ছাপটা। বিশাল, লম্বায় 18 ইঞ্চি, চওড়ায় 6। কোন জানোয়ারের? জিজ্ঞেস করলেন গোল্ডম্যান। পার্বত্য সিংহ? অতিকায় গ্রিজলি ভাল্লুক? জানতে তাকালো অস্টিন। এদিক ওদিক মাথা নাড়ালো রেন্ট্রি। ছেলেবেলায় দিদিমার কাছে গল্প শুনেছে সে। বড় হয়ে পাহাড়ে জঙ্গলে অনেক খুঁজেছে জীবটাকে, কিন্তু ছায়াও দেখেনি কখনো। না না, সিংহ না, ভালুকও না। তাহলে? জানতে চাইলেন গোল্ডম্যান। এদিকার পাহাড়ে জঙ্গলে একটাই জীব আছে ও ধরনের পায়ের ছাপ ফেলে। আমার গায়ের লোকেরা এর নাম দিয়েছে সাসকোয়াচ। শ্বেতাঙ্গরা, মানে তোমরা বলো একে বিগফুট। রেন্ট্রির মুখের কথা কেড়ে নিয়ে বলল অস্টিন। অবিশ্বাস্য। সত্যি, একেবারেই বিশ্বাস হচ্ছে না আমার, বললেন গোল্ডম্যান। অবিশ্বাসের কিছুই নেই, রেন্ট্রি বলল। উঠে দাঁড়িয়েছে। রেন্ট্রির চোখে চোখে চাইলেন গোল্ডম্যান। সত্যি অবিশ্বাসের কিছু নেই, আবার বলল রেন্ট্রি। পুরুষানুক্রমে সাসকোয়াচের কাহিনী জেনে আসছে আমার গায়ের লোকেরা। ওরা তো কুসংস্কারাচ্ছন্ন, 1000-এ 1 শিক্ষিত নেই। কিন্তু বিগফুট নামটা তো দিয়েছে তোমাদেরই অতি শিক্ষিত বিজ্ঞানীরা। তারাও কি কুসংস্কারাচ্ছন্ন? জবাব দিতে পারলেন না গোল্ডম্যান। অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে পৃথিবীতে, যার কোনো ব্যাখ্যা নেই। এটা নিশ্চয়ই অজানা নয় তোমার। খুবই ছোট আমি তখন, বলে চলল রেন্ট্রি। ন্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। গাঁয়েরই একটা লোককে এই রেডউডের জঙ্গলে বেমালুম গায়েব হয়ে যেতে দেখেছি। কয়েকদিন পরে অবশ্য খুঁজে পাওয়া গেছে তাকে। আমার দাদুই খুঁজে পেয়েছেন। ঠিক বুঝতাম না তখন, কিন্তু ফিরে আসার পর
লোকটার চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠেছিলাম। কেমন এক ধরনের দৃষ্টি, গায়ের পাড় মাতালগুলোর মতো অনেকটা। দাদু বলেছেন লোকটাকে যেখানে খুঁজে পাওয়া গেছে তার পাশেই সাসকোয়াচের পায়ের ছাপ ছিল। রেন্ট্রির কথা শেষ হওয়ার পরেও কয়েক সেকেন্ড নীরব রইলেন গোল্ডম্যান। অন্য সবাইও নীরব, তন্ময় হয়ে রেন্ট্রির গল্প শুনেছে ওরা। যা হবার হয়েছে, ছড়িয়ে পড়ো সবাই, আদেশ দিলেন গোল্ডম্যান। এদিককার জঙ্গলটাকে ঘিরে ফেলো। বিশাল পদচিহ্নটার দিকে চাইলেন গোল্ডম্যান। সন্দেহজনক কিছু দেখলেই হুইসেল বাজাবে। কে কোন দিকে যাবে নির্দেশ দিতে শুরু করলো রেন্ট্রি। এক সেকেন্ড পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল অস্টিন আর গোল্ডম্যান। তারপর মাথা ঘুরিয়ে ব্যাটল মাউন্টেনের দিকে ইঙ্গিত করে বলল অস্টিন, আমি ওদিকে যাচ্ছি। পর্বতে? অবাক হলেন গোল্ডম্যান। কেন? ওপরে উঠবো না, মানে চূড়ায় নয়। একটু থেমে বলল, দুটো কারণে যাব। একটা আগ্নেয় গুহার কথা জানিয়েছে ইভান আর মার্লিনের বসানো সেন্সর, ওই এলাকায় আছে ওটা কোথাও। 2, ওদিককার জঙ্গলের ভেতরই বিগফুটের বেশি আনাগোনার কথা শোনা যায়। তৃতীয় আরেকটা কারণও অবশ্য আছে ওদিকে যেতে চাওয়ার। তেমন কিছু না, তবে আমার মন বলছে অসাধারণ কিছু একটা পাবই। ইনফ্রারেডে কিছু দেখতে পেয়েছ? না। ব্যাটেল মাউন্টেনের দিকে তাকিয়ে বলল সে, গুহাটা খুঁজে বের করবই। নিজের চোখে দেখতে চাই আমি। ওটা আছেই, আমি শিওর। আর্থ রিসোর্স স্যাটেলাইট, টেলিমেট্রি, অ্যানালাইসিস কম্পিউটার ভুল করতে পারে না। নষ্ট হয়ে যেতে পারে। হয়নি, তাহলে রিডিংই দিত না। বেশ, যাও, বললেন গোল্ডম্যান, কিন্তু নিজের দিকে খেয়াল রেখো। এখন আর সাধারণ মানুষ নই আমি, তবু অসাধারণ শত্রু তো থাকতে পারে। কথা দিচ্ছি আগ্নেয় গুহায় আচমকা পড়ে গিয়ে পা ভাঙবো না, হাসল অস্টিন। বিগফুট ব্যাটাকেও আমার উপর দিয়ে হেঁটে যেতে দেব না। মার্লিনের রেডিওটার যে অবস্থা করেছে ব্যাটা, না, আমার $6 মিলিয়ন দামের দেহটাকে অত সহজে নষ্ট হতে দেব কি করে ভাবছেন? ব্যাটল মাউন্টেনের দিকে রওনা হলো অস্টিন। বায়োনিক গতিবেগ ব্যবহার করল। রাস্তা ভালো হলে ঘন্টায় 60 মাইল বেগে ছুটতে পারে সে, কিন্তু এখানে রাস্তা খারাপ, ঘন জঙ্গলে ছাওয়া চড়াই। প্রাণপণ চেষ্টায় গতিবেগ বড় জোর 15 থেকে 20-এর মধ্যে রাখতে পারল অস্টিন। যতই উপরে উঠছে তাপমাত্রা কমছে, পাতলা হয়ে আসছে গাছপালা। বেকি দম্পতি যেখানে ক্যাম্প করেছিল তার কয়েক হাজার ফুট ওপরে উঠে একটু থামলো অস্টিন। সামনে রাস্তা মোটামুটি ভালো, বন জঙ্গল তেমন নেই, যদিও খাড়া, কিন্তু বেশি এঁকে বেঁকে না গিয়ে খাড়া উঠে গেছে পথ। যতটা মনে হয় এলক হরিণরা নিয়মিত যাতায়াত করে এই পথে। আবার ছুটতে শুরু করলো অস্টিন, গতিবেগ দ্রুত। চলতে চলতেই চোখ তুলে তাকালো, মাথার উপরে এক জায়গায় শেষ হয়ে গেছে বনের সীমানা। তারপরেই বরফ ঢাকা চূড়ার শুরু। চড়া রোদে ঝকঝক করছে, চোখ ঝলসে যেতে চায়। অবশ্য সাধারণ মানুষের, অস্টিনের বায়োনিক চোখে এসব কোনো প্রতিক্রিয়াই ঘটল না। বনের প্রান্ত সীমানার কাছাকাছি এসে আবার থামলো অস্টিন। এদিক ওদিক চেয়ে একটা বিরাট গাছ পছন্দ করে নিল মনে মনে। এগিয়ে গিয়ে গাছটার নিচে দাঁড়ালো, ওপরের দিকে তাকালো। গোড়া থেকে প্রায় 20 ফুট ওপরে মোটা সোটা একটা ডাল, তার ভার সইতে পারবে। অস্টিন লাফ দিল, সাঁ করে উঠে গেল শূন্যে। নিঃশব্দে এসে নামলো ডালটায়, যেন ওজন নেই তার, হালকা তুলো। ডালটা একটুও কাঁপলো না পর্যন্ত। মাথার ওপরের একটা সরু ডাল ধরে ডাল সামলে দাঁড়ালো সে। সামনের ঝোপঝাড়ে ছাওয়া জমির দিকে তাকালো। তার সাধারণ চোখে কিছুই দেখল না, কিন্তু ফাঁকিতে পড়ল না বায়োনিক চোখটা। ঠিকই দেখতে পেল জিনিসটা। 50 থেকে 60 গজ দূরে একটা কাঁটা লতায় লেগে ছিঁড়ে আটকে আছে কাপড়ের ছোট্ট একটা টুকরো। হাওয়ায় ভেসে আবার নিচে নেমে এলো অস্টিন। ছুটল, কাপড়ের টুকরোটার কাছে এসে থামল। হাত বাড়িয়ে ছাড়িয়ে নিল কাঁটায় আটকানো কাপড়ের ছেঁড়া টুকরোটা। এক নজর দেখেই চিনল, ইভান বেকির শার্ট থেকে ছিঁড়েছে। কি মনে করে টুকরোটা পকেটে রেখে দিল অস্টিন। তাহলে সে যা অনুমান করেছে ঠিকই, এদিকেই নিয়ে আসা হয়েছে বেকি দম্পতিকে। আগ্নেয় গুহা থাক আর না থাক, এদিকে অস্বাভাবিক কিছু একটা ঘটছে।
কিংবা ঘটতে চলেছে? অস্টিন ভাবল। পর্বতের আরো ওপরে উঠে চলল সে। তাকে লক্ষ্য করা হচ্ছে টের পেল না অস্টিন। না, সাচকোয়াচটা দেখছে না তাকে। বিশাল টিভির পর্দায় তার গতিবিধি ফুটে উঠেছে। ব্যাটল মাউন্টেনের বরফ ঢাকা চূড়ার নিচের দিকে পাহাড় খুঁড়ে কৃত্রিম গহ্বর সৃষ্টি করে তাতে তৈরি করা হয়েছে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার। এই গবেষণাগারেরই একটা কক্ষে বসে টিভির পর্দায় তাকে দেখছে দুজন পুরুষ আর একজন মেয়ে লোক। আজব ধরনের পোশাক ওদের পরনে। চেহারাটা পৃথিবীর মানুষের সঙ্গে ঠিক যেন মেলে না। টেলিভিশনের পর্দাটা 3x5 ফুট, কোণগুলো সমকোণ। সারা ঘর বিচিত্র সব যন্ত্রপাতিতে ঠাসা। অবাক হয়ে অস্টিনকে দেখছে তিনজনই, আর 10 জন সাধারণ মানুষ যে সে নয় ঠিকই বুঝে নিয়েছে ওরা। আশ্চর্য! দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর নীরবতা ভাঙল একজন পুরুষ। লোকটার গতি দেখেছ? অস্বাভাবিক, সত্যি, দ্বিতীয় লোকটা বলল। অবিশ্বাস্য, মেয়েটা বলল। এমনকি আমাদের জন্যেও। না, ওকে পরীক্ষা করে দেখতেই হচ্ছে, প্রথম জন বলল। উঠে পর্দার আরো কাছে এসে দাঁড়ালো মেয়েটা। তীক্ষ্ণ চোখে অস্টিনের গতিবিধি লক্ষ্য করছে। সাংঘাতিক খাড়ায় বেয়ে তীব্র গতিতে ধেয়ে আসছে অস্টিন। বিন্দুমাত্র হড়কাচ্ছে না। অজানা পথে চলছে, সামান্যতম দ্বিধা নেই। ঠিকই বলেছ, মেয়েটা বলল, কণ্ঠস্বরে তীব্র কৌতূহল। গুড আইডিয়া, ওকে পরীক্ষা করেই দেখা উচিত। নিশ্চয়ই নিজের সঙ্গীদের খুঁজতে এসেছে লোকটা। সেন্সরটাও ফেরত চায় হয়তো। হয়তো জানতে চাই সঙ্গীরা এবং সেন্সর গায়েব হবার পেছনে কারণটা কি। টিভির পর্দার দিকে তাকিয়েই মুচকি হাসলো প্রথম জন। টোপ ফেলা যাক। সাচকোয়াচ সপ্রশ্ন দৃষ্টিতে প্রথম জনের দিকে তাকালো দ্বিতীয় লোকটা। সাচকোয়াচ টোপ না, ওই লোকটা যেই হোক, আমার ধারণা সাচকোয়াচ তার জন্য যথেষ্ট নয়। তাহলে? জানতে তাকালো মেয়েটা। দীর্ঘ এক মুহূর্ত কি ভাবলো প্রথম জন, তারপর হঠাৎই ডান হাত তুলে 2 আঙ্গুলে চুটকি বাজালো। ডক্টর ইভান বেককে ফেরত পাঠাবো, কিন্তু মেয়েটাকে রেখে দেব, কি বলো? চমৎকার প্রস্তাব, সমস্যারে বলল মেয়ে এবং দ্বিতীয় লোকটা। বনের একেবারে প্রান্তে পৌঁছে গেছে অস্টিন। গাছপালা শেষ। এরপর থেকে শুরু হয়েছে ঘাস বন। চোখ তুলে ঘাস জমির ওপারে জমাট বরফের দিকে তাকালো অস্টিন। অনুমান করল ওই বরফের ভেতরে কিছু থাকতে পারে না। ঘাস আর গাছে ছাওয়া বনের সীমানার কাছাকাছি অঞ্চলটাই সন্দেহজনক। বায়োনিক চোখের সাহায্যে চারদিকটা একবার পরীক্ষা করে দেখল সে। ভেবে চিনতে উত্তরে যাওয়াই ঠিক করল। আধ মাইল পরেই জায়গাটা পেল অস্টিন। প্রথমে 8-10টা সাধারণ ঝোপের মতোই মনে হলো। সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাবার জন্যে যথেষ্ট। কিন্তু অস্টিনের বায়োনিক চোখকে ফাঁকি দিতে পারল না ব্যাপারটা। অস্টিন থমকে থেমে দাঁড়ালো, উবু হয়ে বসল। ছোট ছোট কয়েকটা ভাঙা ডাল অস্বাভাবিক ঠেকেছে তার কাছে। বিশাল ঝোপটার 70-75 ফুট ভেতরে বায়োনিক চোখের দৃষ্টি ফেলল অস্টিন। মাতালের মতো টলছে লোকটা। ইভান বেকি ঝোপের ভেতর দিয়ে বনের প্রান্ত সীমার দিকে চলেছে। ইভান! চেঁচিয়ে ডেকে উঠেই ঝোপ ঝাড় ভেদ করে ছুটল অস্টিন। চিৎকার শুনে ফিরে তাকালো ইভান, চোখে অদ্ভুত শূন্য দৃষ্টি। ইভান! ইভানের 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিল অস্টিন। ঠিক আছো তো তুমি? বার 2 জোরে জোরে মাথা ঝাড়ল ইভান। ভেতরটা পরিষ্কার করতে চাইছে যেন। কে? ও স্টিভ, এখানে কি করে এলে? তোমাকে খুঁজতে এসেছি। গোল্ডম্যান, রেন্ট্রি আর গার্ডেরাও এসেছে। নিচে আছে ওরা। পায়ের কাছে পড়ে আছে একটা গাছের গুঁড়ি, মরা। ঝড়ে উল্টে পড়েছিল হয়তো। ধপ করে ওটাতে বসে পড়ল ইভান। বোকা বোকা চোখে তাকালো অস্টিনের দিকে। আমাদের খুঁজছ? এই তো কয়েক মুহূর্ত আগে রেডিওতে কথা বলছিলে। না, কিছু বুঝতে পারছি না। স্তব্ধ হয়ে গেল অস্টিন। বেস ক্যাম্প থেকে কয়েক মাইল দূরে ব্যাটল মাউন্টেনের চূড়ার কাছাকাছি স্ত্রী আর মহামূল্যবান সিসমিক সেন্সর হারিয়েও যেন কিছুই হয়নি। এমন ভাবে কথা বলছে কেন লোকটা? যেন অস্টিনের মনের কথা বুঝতে পেরেই
এদিক ওদিক তাকাতে লাগলো ইভান। মার্লিন কোথায় গেল? এ প্রশ্ন তো আমি তোমাকে করব, বলল অস্টিন। ইভানের মতোই চারদিক তাকাতে লাগলো সে। পুরো ক্ষমতা ব্যবহার করছে বায়োনিক চোখের। উত্তরে বায়োনিক দুর্বীক্ষণের ক্ষমতা সীমারও ওপারে একটা অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করলো অস্টিন। কিন্তু ভালো মতো দেখা না যাওয়ায় বুঝতে পারল না ব্যাপারটা ঠিক কি। মানুষ? ইনফ্রারেড ম্যাগনিফিকেশন পুরো ব্যবহার করলো অস্টিন। হ্যাঁ, এখন কিছুটা পরিষ্কার হয়েছে। মানুষের মতোই দুপে জীবটা, কিন্তু আরো বড়। ছুটছে মানুষের চেয়ে অনেক অনেক বেশি দ্রুত। এখানেই থাকো বলেই ছুটতে লাগলো অস্টিন। জঙ্গলের আরো গভীরে ক্রমশ ঢুকে যাচ্ছে জিপটা। সে পিছু নিল। স্টিভ! টলতে টলতে উঠে দাঁড়ালো ইভান। অস্টিনকে অনুসরণ করার চেষ্টা করতে করতে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, মার্লিন কোথায়? মার্লিন? হঠাৎই মাথা ঘুরে উঠল ইভানের। চোখে অন্ধকার দেখছে। কিছু একটা অবলম্বনের জন্য হাত বাড়ালো, কিন্তু শুধুই বাতাস ঠেকলো হাতে। কাটা কলা গাছের মতো দড়াম করে মাটিতে আছড়ে পড়ল সে, অজ্ঞান। পায়ে করে ঘুরল অস্টিন। ঝড়ের গতিতে ছুটে এলো। উপুড় হয়ে পড়ে আছে ইভান। ধরে তাকে চিৎ করে শোয়ালো অস্টিন। ঘাড় ফিরিয়ে তাকালো জঙ্গলের দিকে, কিন্তু জিপটার ছায়াও আর দেখা যাচ্ছে না। আপাতত সাসকোয়াচের চিন্তা বাদ দিল অস্টিন। ঝুঁকে বসে ইভানের একটা হাত তুলে নিল নিজের হাতে। নাড়ি দেখল। গতি কম, কিন্তু দুর্বল নয়। তীক্ষ্ণ চোখে ইভানের মুখের দিকে তাকিয়ে আছে অস্টিন। অস্বাভাবিক কিছু আবিষ্কারের চেষ্টা করছে। নেই। আস্তে করে হাতটা নামিয়ে রেখে প্যান্টের ডান পাটা উরু পর্যন্ত গুটিয়ে নিল সে। সাধারণ মানুষের চোখে অদৃশ্য একটা ক্ষোভ বসানো আছে অস্টিনের ডান উরুতে। টুলবক্স রাখা আছে এখানে। খুদে একটা অক্সিজেন ট্যাঙ্ক আছে এই বাক্সে। আর আছে শ্বাস ফেলার নলযুক্ত একটা মাস্ক। একটা অত্যন্ত শক্তিশালী খুদে ট্রান্সিভারও আছে। যন্ত্রটা এতই শক্তিশালী, পৃথিবীর যে কোনো জায়গায় খবর আদান প্রদান করা যাবে এর সাহায্যে। মাঝে মধ্যে বিশেষ অ্যাসাইনমেন্টে গেলে এই চেম্বারে একটা 3.8ও নিয়ে নেয় সে। টুলস রাখার চেম্বারের ওপরের প্লাস্টিকের আবরণ সরালো অস্টিন। ভেতরে কয়েকটা খুদে সুইচ। একটা সুইচ টিপতেই একটা প্লাস্টিকের দরজা সরে গেল। ভেতর থেকে টুল বক্স বের করে ট্রান্সিভারটা নিয়ে নিল। একটা বিশেষ সুইচ টিপতেই গোল্ডম্যানের সঙ্গে রাখা রিসিভারে সংকেত পাঠাতে শুরু করলো ট্রান্সিভার। কয়েক সেকেন্ড পরেই উত্তর এলো। ট্রিনিটি বেস টু অস্টিন। কথা বললেন গোল্ডম্যান। অস্টিনই তো নাকি? হ্যাঁ, ব্যাটল মাউন্টেনের পশ্চিম ঢালে আছি আমি, বনরেখা বরাবর। ইভানকে পেয়েছি, সে অজ্ঞান হয়ে গেছে। মার্লিন, ওকে পাওনি? আর সেন্সরটা? না, পাইনি। ইভানকে জঙ্গল থেকে বের করে আনতে পারবে? পারবো। মাইল 2 ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে আনতে একটু বেশি সময় লাগবে অবশ্য। ততক্ষণে একটা কপ্টার পাঠানো সম্ভব? হ্যাঁ, সম্ভব, জবাব দিলেন গোল্ডম্যান। মেন বেসের সঙ্গে এখনই কথা বলছি। 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। কিন্তু কোথায় পাবে ওরা তোমাকে? ইভানকে নিয়ে সোজা খোলা জায়গায় নেমে আসবো আমি। 3-3.5 ফুট ওপরে একটা লম্বা খাদ মতো আছে। এর লাগোয়া দক্ষিণে থাকবো। গুড, এখনই কপ্টার পাঠানোর ব্যবস্থা করছি। তা ইভান আর মার্লিনের কি হয়েছে বলে তোমার ধারণা? সেটা বুঝতে পারছি না। ইভানের সঙ্গে কথা বলেছি আমি, কিন্তু কিছুই যেন জানে না সে। কিছুই যেন ঘটেনি। নিশীতে পাওয়া মানুষের মতোই হাবভাব দেখাচ্ছে কেমন। ঠিক আছে, ঠিক আছে, ডাক্তাররা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। ও ভালো কথা। কপ্টারের সঙ্গে কি আমাদের স্যাটেলাইট নেটওয়ার্কের যোগাযোগ রাখতে বলবো? তা দরকার নেই, শুধু ফড়িংটাকেই দরকার আমার। বোঝাটা আমার কাঁধ থেকে নামিয়ে দেবে। ঠিক আছে, যা ভালো বোঝো। হ্যাঁ, আরেকটা কথা, রেন্ট্রিকে বলুন তার পূর্বপুরুষরা মিছে কথা বলেনি। হ্যাঁ, বিশালদেহী জীবটা আমার আশেপাশেই কোথাও আছে, অস্টিন বলল। আর শুধু বিশাল নয়, ভারী দেহটা বইবার মতো প্রচন্ড শক্তিও আছে শরীরে। হ্যাঁ,
আবারও এই একটা শব্দই বেরিয়ে এলো গোল্ডম্যানের মুখ থেকে। হ্যাঁ তাই, এবং চেহারা দেখেই বুঝেছি, অতি ভয়ঙ্কর ওই জীবটা। রাত্রি। ট্রিনিটি আলপস ওয়াইল্ডারনেস আর রুট 3, এই দুটো পথের সঙ্গমস্থলে ক্যাম্প ফেলেছে অস্কার গোল্ডম্যানের লোকেরা। হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসা হয়েছে অস্টিন আর ইভান বেকিকে। ইভানের দেখাশোনা করছেন এয়ারফোর্সের একজন ডাক্তার। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে ভূতত্ত্ববিদকে। ছোট্ট এক চিলতে খোলা জায়গা, এর চারপাশটা জঙ্গলে ঘিরে আছে। এই খোলা জায়গাটুকুতেই ক্যাম্প ফেলা হয়েছে। উজ্জ্বল আলো ছড়াচ্ছে 3টে কোলম্যান ল্যাম্প। রাইফেল কাঁধে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে শান্ত্রীরা। খোলা জায়গাটুকুর কেন্দ্রস্থলে আগুন জ্বালানো হয়েছে, ক্যাম্প ফায়ার। স্থির হয়ে আছে পাহাড়ি বাতাস, সরল রেখা সৃষ্টি করে খাড়া আকাশে উঠে যাচ্ছে ক্যাম্প ফায়ারের হালকা ধোঁয়া। আগুনের কাছে শুইয়ে রাখা হয়েছে ইভানকে। নীল পিপিং ব্যাগটার বাইরে শুধু মাথাটা বেরিয়ে আছে তার। বালিশের অভাবে মাথার নিচে দেয়া হয়েছে একটা দোমড়ানো জ্যাকেট। আগুনের পাশে বসে আছে অস্টিন। একটু দূরে রেডিও নিয়ে বসেছেন গোল্ডম্যান। বেস ক্যাম্পে অধীনস্থ কোনো কর্মচারীকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন রেডিওতে। চেয়ে তাই দেখছে অস্টিন। শোনো, কাটা কাটা শোনালো গোল্ডম্যানের কণ্ঠস্বর। তোমাদের অসুবিধে বুঝতে পারছি আমি, কিন্তু আমার অসুবিধেটাও বোঝার চেষ্টা করো। একজন মহিলা নিখোঁজ হয়েছেন এখান থেকে। একটা অতি মূল্যবান যন্ত্রও গেছে তার সঙ্গে। কাজেই রাতের বেলা অনুসন্ধান কাজ চালানোর জন্যে নাইট ভিশন ইকুইপমেন্টগুলো আমার চাই, এবং জলদি। ইয়েস স্যার, উত্তর দিল একটা হাল ছেড়ে দেয়া কণ্ঠ। বেস ক্যাম্পে তো ওগুলো নেই এখন। হাতে পাবার সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবো ওখানে স্যার। মনে থাকে যেন কথাটা। যোগাযোগ কেটে দিলেন গোল্ডম্যান। মনে হচ্ছে জিনিসগুলো পৌঁছতে কিছুটা দেরি হবে, বলল অস্টিন। হ্যাঁ, চিন্তিত দেখাচ্ছে গোল্ডম্যানকে। ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল ইভান। গোল্ডম্যান এবং অস্টিন দুজনেই তাকালো একবার সেদিকে। হ্যাঁ, ভালো কথা, আবার কথা বলল অস্টিন। আবার ওই পর্বতে চড়বো আমি। ইভানকে যেখানে পেয়েছি, জায়গাটা আরেকবার ভালো মতো দেখতে চাই। ঠিকই বলেছ, ভুলে গিয়েছিলাম একেবারে। হ্যাঁ, রেডিওতে বলেছিলে কি একটা জীব দেখেছ। কি ওটা? চিনি না, তাছাড়া দূর থেকে দেখেছি তো। চেহারাটা ভালো মতো খেয়াল করতে পারিনি। কি ধরনের জীব? দুপে। বিশাল একটা গ্রিজলি ভালুক যেন হঠাৎ করেই শিখে গেছে কি করে দুপায়ে ভর দিয়ে ছুটতে হয়। কতটা বড়? কিছু একটা বলতে যাচ্ছিল অস্টিন। হঠাৎ সেখানে এসে হাজির হলো টম রেন্ট্রি। হাতে কাপড়ে জড়ানো একটা কি যেন। বিজ্ঞানীর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন গোল্ডম্যান। কি টম? ধীরে ধীরে কাপড়ের মোড়ক খুলল রেন্ট্রি। প্লাস্টার কাস্ট, সে বলল। মাটিতে বসে যাওয়া সাচকোয়াচের পায়ের ছাপ থেকে করেছি। সাদা প্লাস্টিকে তৈরি বড় সড়ো ভারী পায়ের ছাপের ছাঁচটা মাটিতে নামিয়ে রাখলো রেন্ট্রি। অবাক হয়ে ছাঁচটার দিকে তাকালেন গোল্ডম্যান। বিশাল পা। মৃদু মাথা নেড়ে বলল অস্টিন। অবিশ্বাস্য। কিন্তু রেন্ট্রি, ধরে নিলাম বিশাল দেহি একটা আজব জানোয়ার এই এলাকার পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াচ্ছে, বললেন গোল্ডম্যান। সেক্ষেত্রে অনেকেরই চোখে পড়তে বাধ্য ওটা, বিশেষ করে দীর্ঘদিন ধরে ওটার কথা শোনা যাচ্ছে যখন। কেউ কেউ তো দেখেছেই, রেন্ট্রি বলল। এবং তার। হঠাৎ থেমে গেল সে। ঘাড় ফিরিয়ে ইভানের দিকে তাকালো। চোখ মেলেছে ইভান, পায়ের ছাঁচটার দিকেই তাকিয়ে আছে। দৈহিক ও মানসিক শক্তি দুটোই রেন্ট্রির অসাধারণ। বনে জঙ্গলে পাহাড়ে অসংখ্য প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে মানুষ হয়েছে। সহজে ভয় পেতে জানে না, কিন্তু ইভান বেকির অবস্থায় ভয় পেয়েছে। ওর দুটো চোখ দেখেছ? প্রায় ফিসফিস করে কথা বলছে রেন্ট্রি। ঠিক আমার দাদা বনের ভেতরে কুড়িয়ে পাওয়া লোকটার কথা যেমন বলেছিলেন। আসলে ইভান সাচকোয়াচকে দেখেছে, অস্কার। ইভানের দিকে তাকিয়ে আছে অস্টিন। দেহটা পিপিং ব্যাগের ভেতরে, কিন্তু মুখ দেখেই সে বুঝতে পারছে। সাংঘাতিক কাঁপছে ইভান। চোখ দুটো স্থির নিবদ্ধ পায়ের ছাঁচটার ওপর। জঙ্গলের ভেতর দিয়ে নিঃশব্দে
কিন্তু দ্রুত এগিয়ে আসছে পায়ের ছাঁচের মালিক। লক্ষ্য শুভন স্ট্যান্ডে বসানো দুটো উজ্জ্বল ইলেকট্রিক আলো। বেস ক্যাম্পের একেবারে কাছে এসে দাঁড়ালো সাসকোয়াচ। একটা গাছের আড়াল থেকে চেয়ে বোঝার চেষ্টা করলো কোন দিক থেকে এগোলে সুবিধে হবে। ক্যাম্পের পাশে পথের ধারে আগের মতোই দাঁড়িয়ে আছে টেলিমেট্রি ভ্যানটা। তার পাশেই জেনারেটর ট্রাক। একটানা চাপা গুঞ্জন করছে জেনারেটর। ট্রাকের কয়েক গজ দূরে টেবিলটা। বিচিত্র সেন্সরগুলো এখন নেই ওটার ওপর, সরিয়ে রেখে গেছে অস্টিন, কিন্তু ট্রান্সিভারটা আছে। আর আছে কন্টেইনার সহ কফি বানানোর অন্যান্য সরঞ্জাম। মৃদু আলো বেরোচ্ছে ট্রান্সিভারের ডায়ালে বসানো খুদে বাল্ব থেকে। ক্যাম্প থেকে একটু দূরে জঙ্গলের কিনারায় রাখা হয়েছে পিকআপ আর গোল্ডম্যানের জিপটা। এখন ক্যাম্পের সীমানায় পাহারা দিচ্ছে একজন গার্ড, হাতে একটা ছোট লাঠি, কোমরে গোঁজা .38 কোল্ট অটোমেটিক। গাছের আড়ালে স্থির হয়ে থাকলো সাসকোয়াচ। দুটো বাতির আলোক সীমানার একেবারে শেষ প্রান্তে আছে সে, আর এক কদম এগোলেই ভেতরে এসে পড়বে। আগুনের কাছ থেকে দূরে বসে বসে তাস খেলছে আরো 6 জন গার্ড। ডিউটি অফ ওদের। চক্কর মারতে মারতে সঙ্গীদের কাছে এসে প্রতিবারেই অন্তত 15 সেকেন্ড করে ওদের খেলা দেখে যায় কর্তব্যরত গার্ড। আস্তে করে খোলা জায়গায় বেরিয়ে এলো সাসকোয়াচ। সোজা হেঁটে এগিয়ে এলো তার সবচেয়ে কাছের আলোর স্ট্যান্ডটার দিকে। বিশাল একটা রোমশ হাত বাড়িয়ে আলতো করে ঠেলা দিল স্ট্যান্ডের গায়ে। আলো সহ কাত হয়ে পড়ে গেল ওটা। চমকে ফিরে তাকালো গার্ডরা। আতঙ্কিত চোখে দেখলো বিশাল দেহি রোমশ একটা জানোয়ার ঝড়ের গতিতে ছুটে যাচ্ছে দ্বিতীয় লাইট স্ট্যান্ডটার দিকে। এক ধাক্কায় লাইট স্ট্যান্ডটা ফেলে দিল সাসকোয়াচ। ঘন অন্ধকারে ঢেকে গেল ক্যাম্প এলাকা। এক মুহূর্ত দ্বিধা করলো কর্তব্যরত গার্ড, তারপর সাহসে বুক বাঁধল। লাঠিটা কোমরের বেল্টে গুঁজে রেখে টান মেরে খাপ থেকে রিভলভার বের করে আনলো। পা টিপে টিপে এগিয়ে চলল দ্বিতীয় লাইট স্ট্যান্ডটার দিকে। তাস ফেলে উঠে দাঁড়ালো তার সঙ্গীরাও। সার বেঁধে এগোলো তার পিছু পিছু।